ছাত্রছাত্রীরা তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আমার মনে হয় 1 মিনিট আছে, আমরা শুরু করি। আজকে তোমাদের গত ক্লাসে যেটা বলেছিলাম যে ওই ল্যাপ্লাসের ইকুয়েশনের সলিউশন নিয়ে আমরা আলাপ করবো, তো সেটাই আমরা করব। আমি শুরুতেই তোমাদের বলি যে জিনিসটা একটু জটিল। ঠিক আসলে জটিল বলাটাও ঠিক না আর কি, যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে আসলে জটিল না, কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। ভালো করে যদি খেয়াল না করো তাহলে কিছু পয়েন্ট মিস করবে, এবং পয়েন্ট মিস করলে তখন আর পুরোপুরি বুঝতে পারবে না আর কি। তো প্রথম থেকে আমি তোমাদের বলবো যে আমি একটা পার্টিকুলার প্রবলেম আজকে তোমাদের বেশ লম্বা চওড়া প্রবলেম, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে করবে। আমি শুরু করতে যাচ্ছি। কি যেন আমাকে করতে হবে? স্ক্রিন ভিডিও। ঠিক আছে, তোমরা পরিষ্কার বোর্ড দেখতে পাচ্ছ তাই না? তোমরা কি বোর্ড দেখতে পাচ্ছ পরিষ্কার? ঘোলাটে মনে হচ্ছে স্যার। দেখা যাচ্ছে কেমন যেন একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। ঘোলাটে মনে হচ্ছে। আমি একটু দেখছি। একটা আলোর স্পট আছে বোধহয়, তাই না? ওই স্পটটা আমি বরং ওই ইয়ে করি, স্পটটাকে দেখি, ওই স্পটটাকে অ্যাভয়েড করে আমাকে লিখতে হবে। ঠিক আছে, আমি শুরু করছি। স্পটটা হচ্ছে এইরকম একটা জায়গায়, তাই না? এইখানে হলো স্পটটা, ঠিক না? স্পটটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। তো ঠিক আছে, তোমরা ক্লাসে মনোযোগ দাও। স্যার স্যার অনেক নয়েজ আসছে স্যার, যারা আনমিউট করেনি স্যার আনমিউট করলে ভালো। কি বলছো? স্যার অনেক নয়েজ আসতেছে, মানে আনমিউট করেনি তাদের। হ্যাঁ, তোমরা সবাই যার যার মাইক্রোফোন অফ করে দাও। ছাত্রছাত্রীরা তোমরা তোমাদের মাইক্রোফোন গুলো অফ করো। ঠিক আছে, ফাইন নাও। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সলিউশন অফ লাপ্লাস ইকুয়েশন। এবং একটা পার্টিকুলার প্রবলেমের কনটেক্সটে আমরা দেখব যে লাপ্লাসের ইকুয়েশন কি করে সলভ করতে হয়। লাপ্লাসের ইকুয়েশন কি সেটা তোমাদের জানা আছে। লাপ্লাসের ইকুয়েশন হচ্ছে m স্কয়ার v কার্টেসিয়ান কোঅর্ডিনেটে x y z এর ফাংশন, এবং এইটা এটা হচ্ছে লাপ্লাসের ইকুয়েশন। আমরা যে প্রবলেমটা আজকে সলভ করব সেটা হলো 2 ডাইমেনশনাল প্রবলেম। এই প্রবলেমটাকে সলভ করতে গেলে প্রথমে যে কোনো প্রবলেম সলভ করতে গেলে প্রথম কাজ হচ্ছে প্রবলেমটাকে খুব ভালো করে বোঝা। আমি যদি প্রবলেম না বুঝি তাহলে সলভ করব বলছে জিনিসটা। তো আমরা প্রথমে প্রবলেমটাকে স্কেচ করি। আমাদের সিচুয়েশনটা হচ্ছে এইরকম, এই ছবিটা ভালো করে, খুব ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে।
যারা আমরা আনমিউট করি নাই মিউট করি নাই তারা মিউট করে হ্যাঁ দিই। তারা একটু মিউট করে নাও প্লিজ, তারা একটু মিউট করে নাও। আমার ছবি আঁকাটা খুব ভালো হচ্ছে না, একটু মনের চোখে ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। আমার যে সীমাবদ্ধতা, ভালো ছবি আঁকতে পারি না, কিন্তু আমার মনে হয় তারপরে বোঝা যাচ্ছে ঘটনাটা কি। আমাদের দুটো ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেট আছে। এইটা হলো একটা কন্ডাক্টিং প্লেট, তোমরা খাতা কলমে ছবিগুলো আঁকো। এবং এটা হচ্ছে আরেকটা কন্ডাক্টিং প্লেট, ঠিক আছে? ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেট মানে কি? মানে হচ্ছে এই দেখো, এই ছবি আঁকার সময় এটাকে ভেঙে ভেঙে এঁকেছি, তাই না? তার মানে হচ্ছে আমি একটা সেকশন দেখাচ্ছি, এই প্লেটটা এদিকেও চলে গেছে একেবারে অসীম পর্যন্ত, এদিকেও চলে গেছে অসীম পর্যন্ত, এদিকেও চলে গেছে অসীম পর্যন্ত। ঠিক উপরের প্লেটটার যেই অবস্থা, নিচের প্লেটটারও ঠিক সেই একই অবস্থা। তার মানে আমার যে দুটো ইনফাইনাইট কন্ডাক্টিং প্লেট আছে তারা একটা আর একটা প্যারালাল, ঠিক আছে? এবং এই প্লেট দুটোর যে কন্ডাক্টিং যে শীট দুটো উপরে এবং নিচে, এ দুটো গ্রাউন্ডেড। গ্রাউন্ডেড হওয়ার মানে কি বলতো? এদের পোটেনশিয়াল হলো 0, ঠিক আছে? এদের পোটেনশিয়াল হচ্ছে 0 অথবা একটা রেফারেন্স লেভেলের পোটেনশিয়াল আমরা 0 ধরছি। তাহলে এই যে দুটো প্লেট আছে, the two plates are ground, ঠিক আছে? এবং এই প্লেটগুলো কোন প্লেনে আছে? একটা আছে হলো zx প্লেনে, এই প্লেটটা আছে zx প্লেনে। এই যে প্লেটটা, এটাও কিন্তু প্যারালাল টু দ্য zx প্লেন। zx প্লেনের তার মানে এই প্লেট এবং এই প্লেট একে অপরের সমান্তরাল। এবং দুটো প্লেটের ভিতরে মধ্যবর্তী দূরত্ব কত? দেখি ছবি দেখে কিছু বুঝতে পারছো কিনা? দুটো প্লেটের মধ্যকার মধ্যবর্তী দূরত্ব হলো a। তার মানে এটা কিসের কোঅর্ডিনেট? এই জায়গাতে y এর ভ্যালু হচ্ছে a এবং এই জায়গাতে y এর ভ্যালু হচ্ছে 0। বোঝা যায় পরিষ্কার? ছবিটা বুঝতে পারছো? ছবিটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে প্যারালাল দুটো ইনফাইনাইট প্লেট যাদের ভিতরে দূরত্ব হলো a, এই প্লেটটা এমন ভাবে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে যেখানে প্লেট দুটো হলো গ্রাউন্ডেড, এই প্লেটের পোটেনশিয়াল হচ্ছে 0, এই প্লেটের পোটেনশিয়াল হচ্ছে 0। কিন্তু এই যে আমি এই যে দাগ দিয়ে দিয়েছি, এইখানে আরেকটা প্লেট আছে না? এইটা একটা প্লেট না? বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? ছেলেমেয়েরা কথা বলে না কেন? জি স্যার। জি স্যার। এইটা একটা আর এইটা একটা ওয়ালের মতো, দেখতে পাচ্ছ তো? এটা একটা ওয়াল। এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে একটা কনস্ট্যান্ট পটেনশিয়াল আছে। তার মানে এই ওয়ালের উপরে তুমি যেই পয়েন্টেই থাকো না কেন সেখানে একটা পটেনশিয়াল আছে, সেই পটেনশিয়ালটা হচ্ছে V নট। এই পর্যন্ত বুঝেছো?
जी सर। ঠিক আছে? এখন প্রশ্ন থাকতে পারে যে এই যে ওয়ালটা আছে এটাও তো একটা মেটালিক ওয়াল, কি বলে এটা মেটালিক ওয়াল না, এটা হচ্ছে একটা ওয়াল। এই যে ওয়াল, এই ওয়ালে যদি ভি নট পটেনশিয়াল থাকে, এই ভি নট পটেনশিয়ালটা আসছে কোথা থেকে? দেখি কারো কোনো ফিলিংস আছে কি? কেউ কিছু ফিল করো যে এইটাকে ভি নট পটেনশিয়ালে আমি কি করে রাখতে পারি? আচ্ছা আমি বলি, এটাকে ভি নট পটেনশিয়ালে রাখার বহু রকমের উপায় চিন্তা করা যায়। যে হ্যাঁ, আমার একটা পটেনশিয়াল সোর্স আছে, যেই পটেনশিয়াল সোর্স থেকে এখানে ভি নট পটেনশিয়ালে এটাকে নিয়ে আসা হয়েছে। অথবা হতে পারে যে আমার একটা গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন আছে, যেই চার্জ ডিস্ট্রিবিউশনের কারণে এই ওয়ালটাতে ভি নট পটেনশিয়াল মেনটেন করা হয়েছে। আমাদের এই প্রবলেমটায় ওই যে চার্জ, যেটা এই ভি নট পটেনশিয়ালের সোর্স, সেইটা আমাদের প্রবলেমে কোথাও দেখানো আছে? আছে না নেই? নেই স্যার। এগুলো কিন্তু আমি এই জন্য বলছি যে এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এখানে একটা পটেনশিয়াল আছে ঠিকই, কিন্তু এই পটেনশিয়ালটার সোর্স কি সেইটা নিয়ে কিন্তু আমরা কোনো কথাবার্তা বলছি না। আমাদের হাতে সিম্পলি এই প্রবলেমটা ধরিয়ে দেওয়া আছে। ঠিক আছে? এখন তুমি চিন্তা করো, ল্যাপ্লাসের ইকুয়েশন বা পয়সনের ইকুয়েশন কি করে? আমি গত ক্লাসে বলেছিলাম তার কাজই হচ্ছে এই পটেনশিয়ালটাকে বের করা। এইটা পটেনশিয়াল অ্যাজ আ ফাংশন অফ এক্স ওয়াই জেড, এই পটেনশিয়ালটা ক্যালকুলেট করাই হচ্ছে, এটা হচ্ছে আমাদের গোল। আমরা এই পটেনশিয়ালটা ক্যালকুলেট করতে চাই। বিভিন্ন এক্স ওয়াই জেড এর জন্য কি পটেনশিয়াল হয় সেটা আমরা বের করতে চাই। তো এইখানে তো আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে এই যে আমাদের এইরকম একটা কনফিগারেশন যদি দেয়া থাকে, তাহলে এই যে স্লট, এই দুই প্লেটের মধ্যখানে একটা জায়গা আছে না, ফাঁকা জায়গা আছে না? আছে? জি স্যার আছে, জি স্যার আছে। অবভিয়াসলি একটা ফাঁকা জায়গা আছে। এটাকে আমরা স্লট বলতে পারি, তাই না? একটার ভিতরে এরকম এরকম একটা ফাঁকা জায়গা, তার এই যে এটা হচ্ছে একটা স্লট। এই স্লট, এখানে একটা প্লেট, এখানে একটা প্লেট, এইদিকে যে ওয়ালটা সেটা হচ্ছে ভি নট পটেনশিয়ালে। এই যে স্লট, এই স্লটের ভিতরে বিভিন্ন পয়েন্টের এক্স ওয়াই জেড আলাদা না? জি স্যার। হ্যাঁ, আলাদা। বিভিন্ন পয়েন্টে এক্স ওয়াই জেড আলাদা। আমি এখন যেটা করতে চাই সেটা হলো এই স্লটের ভিতরে বিভিন্ন পয়েন্টে কি পটেনশিয়াল পাওয়া যাবে সেটা বের করতে চাই। এটাই হলো আমার প্রবলেম স্টেটমেন্ট। ভালো করে বলুন, আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য হলো এই স্লটের ভিতরে কোনো একটা পয়েন্টে ভি এর ভ্যালু কত হবে সেটা বের করতে চাই। এটা হচ্ছে আমার প্রবলেম। ঠিক আছে? প্রবলেমটা কি বোঝা গেছে? প্রবলেম বোঝা গেছে কিনা? স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো? বলছি। জি স্যার। তুমি সিচুয়েশনটা বুঝেছো? আমার দুটো প্যারালাল কন্ডাক্টিং প্লেট আছে। একটা হলো জি স্যার। এক্সজেড প্লেনে, আর একটা হচ্ছে এক্সজেড প্লেন থেকে ওয়াই এর দিকে এ দূরত্ব। এই দুটো প্লেটকে আমি গ্রাউন্ডেড করে দিয়েছি, তার মানে এদের পটেনশিয়াল হচ্ছে এটারও জিরো, এটারও জিরো। কিন্তু এই দিকে আরেকটা প্লেট আছে যেটা একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ভি নট এ মেনটেন করা হয়েছে। সমস্যা যেটা আমার সমাধান করতে হবে সেটা হলো ওই দুই প্লেটের মধ্যবর্তী যে স্পেসটা আছে, এই প্লেট এবং এই প্লেটের মধ্যে যে স্পেসটা আছে, সেই স্পেসের কোনো একটা পয়েন্টে পটেনশিয়ালের ভ্যালু কত হবে সেটা আমাদের। বুঝছো তুমি? জি স্যার। হ্যাঁ, গুড। তাহলে আমি সিচুয়েশনটা একটু লিখি, কারণ না লিখলে আবার হবে কি যে যখন ওই পরীক্ষা টরীক্ষায় এই ধরনের প্রবলেম থাকবে তখন কিভাবে লেখা থাকে সেটাও ধরতে পারবে না, এরকম সম্ভাবনা আছে। তাহলে আমার সিচুয়েশনটা হলো 2 infinite to infinite grounded metal plates parallel to the
the xz plane, 1 at y equals 0, the other at y equals a. এই যে দেখতে পাচ্ছ যে একটা হলো y equals 0 তে আর একটা হলো y equals a তে। আমার দুটো প্লেট আছে। the left end at x equals 0, এই যে লেফট হ্যান্ড, বাম দিকের যে এন্ড at x equals 0 is closed off, ওদিকটা বন্ধ করে দিয়েছি, is closed off with an infinite strip insulated. ইনফাইনাইট স্ট্রিপটা কোনটা? ইনফাইনাইট স্ট্রিপটা হচ্ছে এইটা, যেটা দিয়ে লেফট এন্ডটাকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। An infinite strip insulated from the two plates and maintained at a specific potential V naught y, এবং তোর প্রবলেম হলো ফাইন্ড the potential inside the slot. তোমরা কি লেখা পড়তে পারছো? জি স্যার, পড়া যায়। আচ্ছা, একটু কষ্ট হচ্ছে বোধহয়, একটু পড়া যায়। আচ্ছা, তাহলে এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে লেখা আছে। এই কথাগুলো তুমি যদি ভালো করে বুঝতে পারো তবেই তুমি প্রবলেমটা সলভ করতে পারবে, তাছাড়া এই প্রবলেম সলভ করতে যে তোমার অনেক সমস্যা। এখন আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন করি, তোমাদের সবার কাছে প্রশ্ন, এই যে এইখানে যে আমাদের এই যে তোমার লেফট এন্ডটা একটা ইনসুলেটিং স্ট্রিপ দিয়ে বন্ধ করে দিয়েছি, এটা যদি ইনসুলেটর না হতো, তার মানে এটা যদি আরেকটা কন্ডাক্টিং স্ট্রিপ হতো, তাহলে ঘটনাটা কি ঘটতো? আমি কি পারতাম ওই স্ট্রিপটাকে ভি নট পটেনশিয়ালে রেখে দিতে? না স্যার, পারতাম না। ওটাও কোন পটেনশিয়ালে চলে আসতো? তার মানে হচ্ছে ওটা কোন পটেনশিয়ালে চলে আসতো এইভাবে না বলে বলা ভালো, তুমি যদি মেটালিক কন্ট্যাক্ট তৈরি করে ফেলো, তার মানে এই দুটোকে যদি, এই দুটো প্লেটকে যদি তুমি আরেকটা মেটাল দিয়ে সংযুক্ত করে ফেলো, তাহলে তারা সবাই একই পটেনশিয়ালে চলে আসবে, ঠিক কিনা? আলাদা পটেনশিয়ালে যে এখানে ধরে রেখেছি, এইটা হলো ভি নট পটেনশিয়ালে, এটা জিরোতে এবং এটা জিরোতে, এরকম আলাদা পটেনশিয়ালে আর তাকে ধরে রাখা যেত না। এখন আমরা সলিউশনে আসছি, এবং আবারও বলি বি ভেরি কেয়ারফুল, খুব ভালো করে না শুনলে কিন্তু ধরতে পারবে না। তাহলে আমরা যেই এলাকাতে পোটেনশিয়াল প্রবলেমটা সলভ করতে চাই, সেখানে কি কোনো চার্জ আছে? না স্যার। যেহেতু চার্জ নাই, তাহলে আমি কোন ইকুয়েশন ব্যবহার করব, পয়সন না ল্যাপ্লাস? ল্যাপ্লাস। ল্যাপ্লাস, গুড। এবং এই প্রবলেমের কিন্তু একটা সিমেট্রি আছে, সেই সিমেট্রি যদি আমি কনসিডার করি, তাহলে এই প্রবলেমটা আমরা দেখবো আসলে 3 ডাইমেনশনাল প্রবলেম না, এটা 2 ডাইমেনশনাল প্রবলেম। সেই সিমেট্রির কথাটা বলবো। এখন আমরা সলিউশনে আসি। যেহেতু স্লটটা চার্জ ফ্রি,
যে ইকুয়েশন আমরা ব্যবহার করব সেটা হলো ল্যাপ্লাস ইকুয়েশন। দ্য কনফিগারেশন, তার মানে এই ছবিটা, the configuration is independent of z, এই কথাটা মাথার মধ্যে নিতে হবে। So this is a two-dimensional problem. This is a two-dimensional problem. Thus, we need to solve the two-dimensional Laplace equation. দেখি তো এটা মাথার মধ্যে ঢোকে কিনা। z কোন দিকে? এই দিকে হলো z, তাই না? এই দিকে হলো z। এখন একটা জিনিস খেয়াল করো, এই স্ট্রিপ জুড়ে তুমি যদি মুভ করো, এই স্ট্রিপের যে কোনো পয়েন্টে তুমি যদি দাঁড়াও, তাহলে কোন কোন কোঅর্ডিনেট চেঞ্জ হয়? y চেঞ্জ হয় এবং কি চেঞ্জ হয়? z। এই দুটো চেঞ্জ হয়। এখন খেয়াল করো, তুমি যদি অ্যালং y মুভ করো তাহলে এখানে আসে হলো v নট সমান 0, তাই না? নিচে আসে হলো কি বলে v সমান 0, ঠিক কি না? আবার উপরে যেও আসে হচ্ছে v সমান 0। কিন্তু ওই উপর নিচের মাঝামাঝি জায়গায় তুমি যদি থাকো, তার মানে এইটার ভিতরে যদি থাকো, তাহলে এইটার ভ্যালু কত হয়? v v নট। নট, তাই না? আচ্ছা, এখন এই পয়েন্টে তাহলে পটেনশিয়াল কত আমাকে খুব ভালো করে বলবা। এই পয়েন্টে পটেনশিয়াল কত? এই যে বড় একটা গোলা বেশি, কত এই পয়েন্টে পটেনশিয়াল? স্যার v নটই হবে। v নট হবে, গুড। এই পয়েন্টে পটেনশিয়াল কত? Sir, V naught. v নট, গুড। এই পয়েন্টে পটেনশিয়াল কত? V naught. v নট। তাহলে তুমি যে এই জায়গা থেকে এদিকে আসছো, কোন কোঅর্ডিনেটে পরিবর্তন হচ্ছে? Z coordinate. z কোঅর্ডিনেটে পরিবর্তন হচ্ছে, কিন্তু পটেনশিয়ালে কি কোনো পরিবর্তন হচ্ছে? না স্যার। হ্যাঁ স্যার। দ্যাট ইজ দ্য থিং। এই পুরো প্রবলেমের এমন একটা সিমেট্রি আছে, যে এই সিমেট্রি বলছে যে তুমি এই বরাবর যদি মুভ করো, তার মানে z বরাবর যদি মুভ করো, তাহলে আসলে পটেনশিয়ালে কোনো পরিবর্তন কি হবে না। কাজেই z বরাবর মুভ করলে যে পটেনশিয়ালে পরিবর্তন হয় না, এই প্রবলেমের সিমেট্রি এই কথাটা বলে দিচ্ছে। এই প্রবলেমের সিমেট্রি এই কথাটা বলে দিচ্ছে যে z বরাবর মুভ করলে পটেনশিয়ালে পরিবর্তন হয় না। তাহলে z বরাবর মুভ করলে যদি পটেনশিয়ালে পরিবর্তন না হয়, তাহলে ল্যাপ্লাসের ইকুয়েশনে ওই যে তোমার ডেল স্কয়ার v ডেল z স্কয়ার যে টার্মটা আছে, ওই টার্মটার কি দরকার আছে? না স্যার। ওই না, স্যার। টার্মটার দরকার নাই। সেই জন্যই আমার যে প্রবলেমটা আছে সেটা হলো ইফেক্টিভলি এ টু ডাইমেনশনাল প্রবলেম। তাহলে আমি যে ল্যাপ্লাসের ইকুয়েশনটা লিখবো, সেই ল্যাপ্লাসের ইকুয়েশনটা লিখবো এমন ভাবে যে যেখানে আর z কে নিয়ে আমার চিন্তা করতে হবে। ফিজিক্স শুধু অঙ্ক না। আমি তোমাদের কথা বলেছিলাম যে শুধু অঙ্ক না, এবং শুধু অঙ্ক না বলেই তো এত মজা। তোমাকে ফিজিক্যাল সিচুয়েশন, তোমার ছবি, সেই ছবি কি বলছে, প্রবলেমটাকে কি করে ফর্মুলেট করা হয়েছে, এগুলো থেকে তোমার অনেক মাথা খাটিয়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। তাহলে যে ল্যাপ্লাসের ইকুয়েশন নিয়ে আমার মাথা ব্যথা, সেই ল্যাপ্লাসের ইকুয়েশন হচ্ছে ডেল স্কয়ার v ডেল x স্কয়ার প্লাস ডেল স্কয়ার v ডেল y স্কয়ার সমান 0।
এবং অবভিয়াসলি এখানে b হলো ফাংশন অফ x এবং y, b হলো ফাংশন অফ x এবং y। ঠিক আছে, এখন শুধু এই ইকুয়েশন যদি আমার হাতে ধরিয়ে দেওয়া হয় তাহলে আমি ইউনিক সলিউশন বের করতে পারবো না। আই মাস্ট হ্যাভ সাম বাউন্ডারি কন্ডিশনস। উই হ্যাভ the following, এটাও তোমার প্রবলেমে বলা থাকবে। এই বাউন্ডারি কন্ডিশন না দেওয়া থাকলে তুমি ইউনিক সলিউশন বের করতে পারবে। We have the following boundary conditions. Again, আমি তোমাদের আগে খুব ধীরে ধীরে পড়াচ্ছি, কিন্তু আমি চাই খুব ভালো করে মাথায় ঢুকুক, কারণ পরীক্ষাতে এই ধরনের প্রবলেম আসলে প্রবলেম যদি না বোঝো কোনো আশা নাই you will be able to solve it. কত তোমরা মুখস্থ করে তাও কি কিছু করে ফেলো। এটা একটা বাউন্ডারি কন্ডিশন। 2 নম্বর বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এটা তো শুরুতে তোমাদের দেখিয়েছি। 3 নম্বর বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এবং 4 নম্বর বাউন্ডারি কন্ডিশন হচ্ছে, এই প্রথম তিনটাতে বাউন্ডারি কন্ডিশন এটা ছবিতেই দেখা যাচ্ছে, আর 4 নম্বরটা হচ্ছে এক্সট্রা বাউন্ডারি কন্ডিশন, যেটা এই ছবিতে বলা নাই, কিন্তু আমি এখন তোমাদের বলে দিচ্ছি। এগুলো হলো আমার সেট অফ বাউন্ডারি কন্ডিশনস। এটা আমি 2 নম্বর ইকুয়েশনের নাম নিয়ে বোঝো, ভালো করে বোঝো। v সমান 0 when y সমান 0, তার মানে কোথায় তাকিয়ে আছে? এখানে তাকিয়ে আছে। ঠিক, সবার ঠিক মনে হচ্ছে? কথা বলো। জি স্যার। তারপরে হচ্ছে v সমান 0 যখন y সমান 0, কোথায় তাকিয়ে আছে? বোঝা গেল? v সমান 0 যখন y সমান 1, a বোঝা যাচ্ছে? 2 নম্বরটা v সমান 0 যখন y সমান a, v সমান 0 যখন y সমান 0, দুটো বাউন্ডারি কন্ডিশন দেওয়া। তারপরে হলো v সমান v0, এটা একটা কনস্ট্যান্ট, when x equals 0, তার মানে আমি কোথায় তাকিয়ে আছি? এই যে স্ট্রিপটা আছে এই স্ট্রিপের দিকে তাকিয়ে আছি। এই স্ট্রিপে সবসময় x সমান 0 এবং v সমান v0। ঠিক আছে, বোঝা গেল? ও আচ্ছা, এরপরে হলো 4 নম্বরটা। 4 নম্বরটা কি? 4 নম্বরটা একটা কমন সেন্সের কথা। তুমি যদি এদিকে ইনফাইনাইট দূরত্বে চলে যাও, তার মানে অ্যালং x, এইখানে তো এই স্ট্রিপে তো হচ্ছে পোটেনশিয়াল আছে, এই স্ট্রিপ থেকে তুমি যদি ইনফাইনাইট দূরত্বে চলে যাও তাহলে তুমি আর পোটেনশিয়াল পাবে না। এটাই হলো 4 নম্বর বাউন্ডারি কন্ডিশন। এই তারপরে ওকে যেন কথা বলছে, মিউট করো। স্যার লাস্টেরটা আবার একটু বলবেন। স্যার বুঝতে পারিনি। লাস্টেরটা বুঝতে পারোনি তাই না? স্যার নয়েজের জন্য বুঝতে পারিনি। কিসের জন্য বাবা? হ্যাঁ, নয়েজের জন্য। আমি আবার বলছি, 4 নম্বরটা খেয়াল করো। এই স্ট্রিপের উপরে পটেনশিয়াল কত? v0। এখন এই স্ট্রিপ থেকে তুমি যদি এদিকে হাঁটতে শুরু করো এবং x বরাবর, তার মানে x বরাবর তুমি যদি অসীম দূরত্বে চলে যাও তাহলে তুমি দেখবে আর পোটেনশিয়াল পাচ্ছ না। এটাই হলো 4 নম্বর। ঠিক আছে, তোমার এই স্ট্রিপ গুলো তো ইনফাইনাইট স্ট্রিপ, তাই না? স্ট্রিপ তো আর এখানে শেষ হয়ে যায়নি, স্ট্রিপ তো অসীম পর্যন্ত চলে গেছে। তুমি যদি এই x equal to 0 পয়েন্ট থেকে x tends to infinity তে চলে যাও তাহলে দেখবে আর কোনো পোটেনশিয়াল সেখানে নেই, পোটেনশিয়াল 0। এটা হলো 4 নম্বর বাউন্ডারি কন্ডিশন। স্যার বুঝতে পেরেছি। আর
তো ভালো কথা, আমাদের 4টা বাউন্ডারি কন্ডিশন আছে এবং একটা ল্যাপ্লাসের ইকুয়েশন আছে। আমি একটু তোমাদের বোর্ডটাকে শিফট করি। বোর্ড দেখতে পাচ্ছ তো, তাই না? তাহলে আমার হাতে আছে হচ্ছে ডেল্টা স্কয়ার বি এক্স ওয়াই ডেল্টা এক্স স্কয়ার প্লাস ডেল্টা স্কয়ার বি এক্স ওয়াই ডেল্টা ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 0 এবং 4টা বাউন্ডারি কন্ডিশন। আমরা এখন সলিউশনের দিকে প্রসিড করব। তোমাদের আগের ক্লাসগুলোর কথা মনে আছে কিনা? যদি মনে না থাকে আগের ক্লাসগুলো তোমরা দেখে নেবে। এবং সেই ক্লাসে আমি একটা পার্টিকুলার মেথডের কথা তোমাদের বলেছিলাম এই ধরনের ইকুয়েশন সলিউশন, এই ধরনের ইকুয়েশনের সলিউশনের জন্য। সেটা হলো মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস, এবং এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলাপ করেছিলাম। কারো কি মনে টনে আছে কিছু? কারো কিছু মনে নেই মনে হচ্ছে। যাই হোক, আমি এখন কথা বলতে থাকলে মনে হবে। মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলের মুদ্রা কথা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ যে আমার পোটেনশিয়াল প্রবলেমের সলিউশন মানে হচ্ছে অ্যাজ এ ফাংশন অফ এক্স এন্ড ওয়াই আমাকে ভি বের করতে হবে। এখন ভি যেহেতু এক্স এবং ওয়াই এর ফাংশন, ভি চেহারাটা কেমন হবে? যদি সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড অ্যাপ্লিকেবল হয়, আমরা আগের ক্লাসে সলিউশনের নেচার টেচার নিয়ে ওই তোমাদের স্লাইডও আছে এবং ওই পুরো প্রেজেন্টেশনের ভিডিও আছে, সেখানে দেখবে যে আমি তোমাদের দেখিয়েছিলাম যে এইরকম সিচুয়েশনে সেপারেশন অফ ভ্যারিয়েবলস টেকনিক অ্যাপ্লিকেবল এবং সেখানে ভি এক্স ওয়াই the method of separation of variables is applicable to the solution of equation 1. Thus, we may assume a solution of the form solution হলো vxy এবং চেহারাটা হলো কোথায় ভ্যারিয়েবলের সেপারেশন হলো? ভ্যারিয়েবলের সেপারেশন হলো এই জায়গায় vxy হচ্ছে পোটেনশিয়াল অ্যাজ এ ফাংশন অফ x এন্ড y। আমরা বলছি যে যেহেতু এই ধরনের ইকুয়েশনের সলিউশনে ভ্যারিয়েবল গুলোকে সেপারেট করা যায় সলিউশনে, কাজেই এই যে সলিউশনটাকে আমি দুটো ফাংশনের প্রোডাক্ট হিসাবে প্রকাশ করতে পারি, দুটো ফাংশনের প্রোডাক্ট হিসাবে প্রকাশ করতে পারি, যার মধ্যে এই ফাংশনটা শুধুমাত্র x এর ফাংশন, এই ফাংশনটা শুধুমাত্র y এর ফাংশন। এইখানেই সেপারেশন হয়েছে। এই প্রথম ফাংশনটার ভিতরে শুধুই x আছে, y নাই, তার মানে y থেকে এটা সেপারেটেড। এই ফাংশনটার মধ্যে শুধুই y আছে, x নাই, তার মানে এটা x থেকে সেপারেটেড। এই কথাটা কি বুঝতে পেরেছো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে তাই যদি হয় তাহলে আমরা ইচ্ছা করলে এই 1 নম্বর ইকুয়েশনে b এর জায়গাতে এই দুটো বসিয়ে দিতে পারি, তাই না? b এর জায়গাতে এটা বসিয়ে দিতে পারি। সেই সাবস্টিটিউশনটা যদি এখন করি, তাহলে সাবস্টিটিউটিং three into 1
উই গেট, দেখো কাণ্ড, আমরা এখনো সাবস্টিটিউট করতে পারিনি, পুরো ক্লাস প্রায় শেষে গেছে। কোনো প্রবলেম নেই, উইল গো স্লো, কোনো সমস্যা নেই, উইল গো স্লো, কিন্তু আমরা বুঝে কাজ করবো, না বুঝে একটা কাজ করবো। যদি সাবস্টিটিউট করি, কেউ আমাকে বলতে পারবে কি পাবো? বলো শুনি একটু। এখানে থাকবে একটা x, এখানে থাকবে একটা, ঠিক কিনা? আমি কিন্তু এখন আর x ইজ এ ফাংশন অফ x এবং y ইজ এ ফাংশন অফ y এভাবে আর লিখছি না, এটা ইমপ্লিসিট, বুঝতেই পারছো? এটাতে পাওয়া যায়, এটা কি বোঝা যায়? তারপরে এখানে লিখে দিলাম, আমি আর নতুন করে বারবার ফাংশন অফ ওগুলো লিখতে যাবো, এটা কি বোঝা যায় কিনা? ভেরি অবভিয়াস, একদম এর চেয়ে সহজ তো আর কিছু হয় না। প্রথম টার্মটা কি ছিল? প্রথম টার্মটা ছিল ডেল্টা স্কয়ার বি এক্স ওয়াই, এই ছেলে তোমরা কথা বলো না, আমাকে শুধু ইয়ে করো। তাহলে এখানে কি আসবে? ঠিক না? সাবস্টিটিউট করলে এটা আসবে না? এখন এই ডিফারেন্সিয়েশন কার উপরে কাজ করবে? শুধু এটার উপরে কাজ করবে। এইটার উপরে যখন ডিফারেন্সিয়েশন নিবা তখন কি পাওয়া যাবে? ওটা জিরো কনস্ট্যান্ট পাওয়া স্যার। যাবে, কারণ তোমার এইটা তো সম্পূর্ণ y এর ফাংশন, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াবে? ঠিক কিনা? জি স্যার। হ্যাঁ, তো আমরা সেটাই তো এখানে লিখেছি, কেউ কথা বলো না কেন? এখন এখানে উপরে যে ইকুয়েশনটা লিখেছি, এটাকে যদি আমি পুরো সলিউশন দিয়ে আবার ভাগ করি, dividing this by xy, এই xy মানেই হচ্ছে x of x, y of y, তাহলে কি পাবো? তাহলে যেটা পাবো সেটা হলো 1/x d square x dx square plus 1/y d square y dy square সমান 0। এটা কোথায় আছে? জি স্যার। এর চেয়ে সহজ আর কি আছে? তাও জি স্যার বলতে এত কষ্ট। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে দারুণ ঘটনা ঘটে গেছে, দারুণ ঘটনা। সেপারেশন অফ ভ্যারিয়েবলকে করেছিলাম, সেটার ফল মেলা শুরু হয়েছে। এই যে টার্মটা দেখছো, প্রথম টার্মটা, এই টার্মটা কিসের ফাংশন? আর এই টার্মটা কিসের ফাংশন? প্রথমটা x এর ফাংশন আর দ্বিতীয়টা y এর ফাংশন। এটা শুধুমাত্র অনলি এ ফাংশন অফ x, এবং এটা only the function of y। এখন দেখি মাথার মধ্যে কি আছে। এইটা যদি শুধু x এর ফাংশন হয়, দেখতেই পাচ্ছ এর মধ্যে কোনো y টয় নাই, এটা যদি শুধু y এর ফাংশন হয়, কিন্তু এই দুটো যোগ করলে আবার শূন্য পাওয়া গেছে, এই কথা মানে স্যার দুটাই 0 স্যার। না? দুটো জিরো হলে তো আমার জীবন শেষ, আর দুটো জিরো হলে আর কি করব? স্যার একটা প্লাস একটা মাইনাস। হ্যাঁ, একটা স্যার একটা প্লাস একটা মাইনাস। শুধু, হ্যাঁ ঠিক, প্লাস এবং মাইনাস, কিন্তু প্লাস এবং মাইনাস কি? constant. কনস্ট্যান্ট। কারণ x এর ফাংশন হলে তার সাথে y যোগ বিয়োগ করে তো আর শূন্য বানানো যাবে না, তাই না? তাহলে কথাটা হলো, তাই যদি হয় তাহলে ইট হ্যাজ টু বি এ কনস্ট্যান্ট, এবং এটাকেও হতে হবে আরেকটা কনস্ট্যান্ট। এই দুই কনস্ট্যান্টের ভিতরে আবার একটা সম্পর্ক থাকতে হবে। সম্পর্কটা কি? একটা কনস্ট্যান্ট হতে হবে আরেকটা কনস্ট্যান্টের কি? সমান এবং বিপরীত। সমান এবং বিপরীত। গুড, এই তো। তাহলে একটা কনস্ট্যান্ট হলে আরেকটা কনস্ট্যান্টের সমান এবং বিপরীত, একটা প্লাস হলে আরেকটা মাইনাস। তাহলে এই ইকুয়েশনের ইমপ্লিকেশন হচ্ছে for
এটা একটা নাম দিই, এটার নাম কত হবে, কত নম্বর বলো আমাকে, কত নম্বর বলে গেছি? 4। For equation 4 to hold, we must have 1 by x d square x dx square, এটা হবে একটা কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্ট তো আমি আমার সুবিধা মতো ধরবো আর কি। এই কনস্ট্যান্টের নাম দিলাম আমি c1, এই কনস্ট্যান্ট, এবং one by y d square y dy square সমান c2, a constant with c1 plus c2 সমান 0। বোঝা গেছে কি? এটা কি বোঝা গেছে? স্যার ওটা ওয়াই হবে না উপরে? কি? হ্যাঁ ঠিক, এই যে গুড গুড বয়, ঠিক বলেছো, আমি ভুল লিখেছি। এটা হবে হলো y। ঠিক আছে এবার? জি স্যার। আচ্ছা, তাহলে আমার দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলো। একটা ডিফারেনশিয়াল হচ্ছে, তার মানে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করছি। এইটা হচ্ছে আমার একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং এইটা হচ্ছে আর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে c2 এবং c1 এর ভিতরে একটা সম্পর্ক আছে। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন আমি করতে চাই। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন থেকে আমি পাবো হলো বড় x এর চেহারা, আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন থেকে আমি পাবো বড় y এর চেহারা। এই দুই চেহারাকে যদি আমি গুণ করি, তাহলে সেটাই হবে আমার পটেনশিয়ালের চেহারা। এটুকু বোঝা যায়? জি স্যার। দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে দুটো ফাংশন পাওয়া, সেই দুই ফাংশনের প্রোডাক্ট থেকে আমরা পাবো পটেনশিয়ালের চেহারা। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে যে আমাদের ইউনিক সলিউশন পাওয়ার জন্য বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে, এবং যে সলিউশন আমি পাবো সেই সলিউশনকে এই বাউন্ডারি কন্ডিশন ফুলফিল করতে হবে। এখন আমি দুটো ইকুয়েশন সাজিয়ে নিই। সেই দুটো ইকুয়েশন হচ্ছে, ফর কনভেনিয়েন্স, কনভেনিয়েন্সটা কি সেটা আমরা পরে বুঝবো। ফর কনভেনিয়েন্স, আমরা কনভেনিয়েন্স মানে কি? কনভেনিয়েন্স মানে কি? কি যন্ত্রণা, খালি প্রশ্ন করে, তাই না? বলো, তোমরা তো প্রশ্ন করবে না, আমাকেই করতে হয়। কনভেনিয়েন্স মানে কি? সুবিধা। সুবিধা, হ্যাঁ, কি সুবিধা সেটা আমরা পরে দেখব। ফর কনভেনিয়েন্স উই নাও রাইট the two equations, একটা ইকুয়েশন থেকে দুটো ইকুয়েশন হয়ে গেছে, as কি একটা হলো স্যার বোর্ড অনেক অস্পষ্ট দেখা যাচ্ছে। এই জায়গাতে না, এইখানে বোঝা যায় না। হ্যাঁ আমি বলি, ফর কনভেনিয়েন্স উই নাও রাইট the two equations as follows। ঠিক আছে? একটা ইকুয়েশন হচ্ছে এটাকে আমরা বলবো k স্কয়ার, তার মানে যেটাকে আমরা c1 বলছিলাম। এই কত কথা কেন আমার? জানা নাই বন্ধু। এইটা হলো একটা ইকুয়েশন 5, এবং একই ভাবে
বোঝা যায়? তার মানে কি আসলে যেটা আমার C1 ছিল সেটাকে আমি লিখেছি k স্কয়ার করে, আর যেটা C2 ছিল সেটাকে লিখেছি মাইনাস k স্কয়ার। ঠিক আছে? তাহলে এই যে দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করব এবং আমরা এমন সলিউশনে আসবো যে এই সলিউশন বাউন্ডারি কন্ডিশন গুলোকে ফুলফিল করে। 5 এবং 6 বুঝতে পারছো কিনা? স্যার জি স্যার। স্যার যেখানে স্যার লাইটের আলোটা পড়ছে স্যার ওই ওয়ার্ডটা স্যার কি লিখছে? follows as follows, FOLLOWS। ঠিক আছে? কোন কোশ্চেন আছে? জি স্যার। কোন কোশ্চেন আছে কিনা? স্যার আগের ইকুয়েশন গুলোতে তো স্যার dx d স্কয়ার x এর জায়গাতে স্যার ডেল স্কয়ার x লিখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিস ইজ আ ভেরি ভেরি গুড কোশ্চেন। গুড। হ্যাঁ, এটার উত্তর আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। বলো। খেয়াল করেছো, ভালো। ফিজিক্স শিখতে গেলে খেয়াল করতেই হবে। কেন আমি পার্শিয়াল ডেরিভেটিভ থেকে টোটাল ডেরিভেটিভে চলে গেলাম? আমি পার্শিয়াল ডেরিভেটিভ থেকে টোটাল ডেরিভেটিভে চলে গেলাম এই জন্য যে ওয়ান্স আই হ্যাভ সেপারেটেড দ্য ইকুয়েশন ইন টার্মস অফ সিঙ্গেল ভ্যারিয়েবল, আমার তো আসলে আর পার্শিয়াল ডেরিভেটিভে থাকার দরকার নাই। পার্শিয়াল ডেরিভেটিভে কখন থাকার দরকার আছে? যখন একটা ফাংশন মাল্টিপল ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করে। কিন্তু আমি এই ইকুয়েশনের সেপারেশনের তরিকা খাটিয়ে ইকুয়েশনটাকে এমন ভাবে লেখার একটা উপায় বের করেছি যে একটা শুধুই এক্স এর ফাংশন আর একটা শুধুই ওয়াই এর ফাংশন। তার মানে কি, যখন একটা ফাংশনের শুধুমাত্র একটা ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ডেন্স থাকে, যেমন এই যে এখানে ইকুয়েশন 5 এবং 6, এই জায়গাতে তো আসলে পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করাটা মিসলিডিং। তার কারণ হলো বড় এক্স হলো শুধুই এক্স এর ফাংশন এবং বড় ওয়াই হলো শুধুই ওয়াই এর ফাংশন। বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন না থাকলে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমি যে উদাহরণটা করাচ্ছি এটা গ্রিফিথসের বইয়ে আছে। ঠিক আছে? এটা গ্রিফিথসের বইয়ে আছে এবং গ্রিফিথসের বইয়ে এই উদাহরণ করেও দেওয়া আছে, সেখানে কথাবার্তাও কিছু লেখা আছে। আমি এটাকেই কেন বেছে নিয়েছি, এটা আমি বেছে নিয়েছি এই জন্য যে এইখানে বিভিন্ন যে পয়েন্টে কিছু ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে, সেটা হলো বইয়ের এই এক আধ পাতায় হয়তো সেভাবে পরিষ্কার করে দেয়া নেই। আমি চেয়েছি এই উদাহরণটার ভিতরে অনেকগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, তোমরা ধীরে ধীরে দেখো এবং আমার কথাগুলো ফলো করো এবং নিজেদের মাথায় সেটাকে প্রসেস করো এবং এমন ভাবে শিখে নাও যেন পুরো জিনিসটা তোমাদের মাথার ভিতরে ঢোকে। ল্যাপ্লাসের ইকুয়েশন যখনই আমরা সলভ করি না কেন, যে প্রবলেমে আমরা সলভ করি না কেন, এইখানে আমি যে কাজটা করব বোর্ডে, এর বাইরে কিন্তু কোনো মেথড নাই। এই জিনিসটা বুঝলে স্টেপ বাই স্টেপ কি করতে হয়, প্রথমে প্রবলেমের সিমেট্রিটা বুঝতে হয়, সেখান থেকে বুঝতে হয় প্রবলেমটা কয় ডাইমেনশন, তারপরে আমাকে দেখতে হয় বাউন্ডারি কন্ডিশন, তারপরে আমাকে ওই সিমেট্রি বুঝে যে ডাইমেনশনাল ল্যাপ্লাসের ইকুয়েশন লেখার কথা সেইভাবে লিখতে হয়। লেখার পরে আমার কি করতে হয়, আবার সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথডে জিনিসটাকে, ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে যে কয় ভাগে ভাগ করা দরকার সে কয় ভাগে ভাগ করে দিতে হয়। ভাগ করার পরে কি করতে হয়, সলিউশন করতে হয়। সেই সলিউশনটাই আমরা পরের ক্লাসে করব। তো ঠিক আছে, তোমরা যেহেতু কোশ্চেন করবে না, হ্যাঁ বলো। নিচে শুধুমাত্র ডিএক্স কিভাবে, এটা বুঝিনি। কি আবারও ভুল লিখেছি? এবার বুঝছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমি তো ভুল টুল লিখি, কিন্তু তোমার অ্যাকশন এত ডিলেড কেন? তুমি তো সাথে সাথে আমাকে বলবে, তাই না? বলবো ভাবছিলাম, কথা বলবো বলছিলাম। ভাবছিলাম কিন্তু বলনি। সাথে সাথে বলো। হ্যাঁ, এটা খুব এটা আমার সবসময়ই হয়। আমি যখন খাতায় লিখি তখনও হয়, যখন বোর্ডে লিখি তখনও হয়। আই স্লিপ থিংস। তো বয়স টয়স হয়েছে তো, আগে কম হতো এখন বেশি হয়। তো এটা দেখলেই আমাকে বলবে আর কি। ঠিক আছে? তো ঠিক আছে, আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।